তখন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের আজকে সবাইকে একটা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। এই কারণে যে আমার পাশে যে ছেলেটি রয়েছে তার নাম অভ্র ঘোষ, একটা অল ইন্ডিয়া বেসিস এক্সামে ওর নিজের ডিএমই ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক থেকেও পাশ করেছে। তো ওর সাকসেস কাহিনীটা একবার আমরা শুনবো। যে বিশেষ এই কারণেই বলা যে ভারতবর্ষ তো অনেক বড় জায়গা না, অনেক কম্পিটিটর, অনেক কিছু, তোমরা একটা সিটের এগেইনস্টে ফর্ম ফিল আপ করতে ভয় পাও অনেকে। তো তার জন্য আজকে হয়তো কিছু কথা বলবে যে ও একমাত্র সিটে একটা সিট তাতে কিন্তু ক্র্যাক করেছে। কি সেই পরীক্ষা এবং সেই সম্পর্কে ওর কাছেই আমরা জানতে পারলে ভালো হবে, তাই তো নাকি? তো আমি ওর নাম এবং ওর পরিচয়টা আগে প্রথম নিয়ে নিই। নমস্কার, আমার নাম অভ্র ঘোষ, আমার বাড়ি কোন্নগর, হুগলি। আমি 2007 জ্ঞানঘোষ পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করি। করার পর প্রাইভেট ইন্ডাস্ট্রিতে প্রথম ইলেকট্রোস্ট্রিক কাস্টিং লিমিটেড খড়দাতে টানা ওখানে 11 বছর চাকরি করেছি, 2007 থেকে 2018। এবং তার সঙ্গে সঙ্গে আমি নিজে প্রথমে 2007 থেকে একটু পড়াশোনা করতাম। আমি জানতাম না তখন স্যারের ব্যাপারে। হঠাৎ একদিন রাত্রিবেলা আমারই একটা টিচার ছিল তন্ময়, ও দেখছি রাত্রিবেলা 2টোর সময় পড়াশোনা করছে। তখন আমাদের নর্মালি 1 ঘন্টা মতো টিফিন টাইম থাকে। ওকে জিজ্ঞেস করলাম কি করছিস? বলছে দাদা আমি পড়াশোনা করছি। হ্যাঁ, বললাম হ্যাঁ, তাকে এখান থেকে ডিউটি করে আমি ভদ্রেশ্বরে পড়তে যাবো। কোথায়? স্যারের নাম বললেন, তপবন স্টাডি সেন্টার। আমি ওর কথা শুনে কিছুদিন পরে এসেছিলাম, তন্ময় আমাকে নিয়ে এসেছিল। তা আমি স্যারের এখান থেকে পড়াশোনা করে 2011 সালে ইন্ডিয়ান অয়েল দুবার রিটেন পাস করি, একটা হলদিয়া রিফাইনারি, একটা পাইপলাইন। কিন্তু আমার লাস্ট টাইম ইন্টারভিউতে কেটে যায়। আবার 2012 সালে ভারত পেট্রোলিয়াম, যেটা মুম্বাই রিফাইনারি, সেখানেও রিটেন পাস করি, সেখানেও কেটে যায় ইন্টারভিউ। তখন ইন্টারভিউ সিস্টেম ছিল, প্র্যাকটিক্যালটা ছিল না। তারপরে পিএসসিগুলোতে কি করেছে, প্র্যাকটিক্যাল নিয়ে এসছে রিটেনের পর। তারপর স্যার এখান থেকে ইএমই, ডিজিটিউ এর হেভি ভেহিকলস এবং স্মল সেটা হচ্ছে ইচ্ছাপুরি, সেখানেও আমি 3 জায়গায় রিটেন ক্লিয়ার করি, কিন্তু ইন্টারভিউতে কেটে যায়। লাস্টে সর্বশেষ গ্রুপ ডি পাস করি, কিন্তু খেলাধুলা কোনোদিনই করিনি, ওই জন্য আমি যাইনি। মানে প্রথমেই হার স্বীকার করেছিলাম। আমি সেখান এখান থেকে 7খানা রিটেন ক্লিয়ার করেছিলাম, কিন্তু ইন্টারভিউতে পারিনি, জানি না কেন। তারপরে 2015 সালের ডিসেম্বর মাসে এমপ্লয়মেন্ট নিউজ, আমি সবাইকে বলবো এমপ্লয়মেন্ট নিউজে একটু ফলো করবো। এখনো ভারতবর্ষে বেশ কিছু চাকরি আছে যেটা এমপ্লয়মেন্ট নিউজ ছাড়া অন্য কোনো জায়গায় আসে না। আমি এমপ্লয়মেন্ট নিউজ দেখে ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ, IIHR, ইন্ডিয়ান তারই অধীন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চ, যার হেডকোয়ার্টার ব্যাঙ্গালোর, ওখানে একটাই পোস্ট ছিল, আমি ফিল আপ করেছিলাম 2015 সালের ডিসেম্বর। 2016 সালের 17 জুলাই আমি পরীক্ষা দিয়েছিলাম। 2018 সালের 7 কি 8 জানুয়ারি রেজাল্ট। তা আমি অল ওভার ইন্ডিয়াতে আমার প্রথম হয়েছিল। আমি 100-র মধ্যে 57 পেয়েছিলাম, ঠিক আছে? তার মধ্যে টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটোই ছিল 100-র মধ্যে। লাস্ট আমি 2018 সালের 7 জুলাই আমি ওখানে জয়েন করেছি। তা সবাইকে একটা কথাই বলবো, হাল ছাড়বে না। আমি 1 বছর প্রাইভেট চাকরি করছি, কিন্তু প্রচুর সাহায্য করেছি। পড়াশোনা করো, হাল ছাড়বে একদম। আমি যদি পাই তোমরা কেন, আমিও ওখানে ছিলাম, আমি বসে পড়াশোনা করি, তখন স্যার ওই বাড়িতে পড়াতেন। একদম হাল ছাড়বে না। আমি 30 বছর বয়সে ফর্ম ফিল আপ করলাম, শেষ ছিল 32 বছর 8 মাস হলো আমি জয়েন করি, আমার যা বয়স। হাল ছাড়ার কোনো ব্যাপার নেই, জীবনের শেষ দিন পর্যন্ত দিকে ছাড়বে, দেখো না কি হয়। আমি তো দেখুন, আমি তো লাস্ট ডিউটি পাস করার পর তো হাত ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি নাইট ডিউটি করেছি। যারা প্রাইভেটে চাকরি বাকরি করো, আমি তাদের ব্যাপারটা বুঝি। আমি 11 বছর কাজ করেছি, নাইট ডিউটি 8 ঘন্টা, মানে 8 ঘন্টায়, ঠিক আছে? তা পড়াশোনাটা এসে বাড়িতে করেছি। অবশ্যই স্যার তো অনেক ইন্সপিরেশন আমার দিয়েছেন, আমার বাড়ির লোক পর্যন্ত করেছি না। আমি নাচতে এত পাস করে না, নাচতে আমি পুরো একদম ছিলাম যে কি হবে, এই তো স্যার 7খানা পাস করলাম। এবার ধন্যবাদ। এখন কি সিস্টেম হয়েছে, এখন যেমন রিটেনের পর ইন্টারভিউ তুলে দেওয়া হয়েছে, আমাদের সময় রিটেনের পর ইন্টারভিউ ছিল। অনেকবার ভালো ভালো ইন্টারভিউ দিয়েছি, কিন্তু হয়নি। ধরো 80% 90% অ্যান্সার দিয়েছি, লাস্টে এটা হয়েছে। তা হাল ছাড়বেন, আমি সবাইকে বলবো। আর স্যার যেটা বলে সেটা তো অবশ্যই
তোমরা মেনে চলবে। আর অবশ্যই এমপ্লয়মেন্ট নিউজ, স্যারকে আমি একটা কথা বলছিলাম, আমাদের দুটো পোস্টে রিক্রুটমেন্ট হলো, একটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর একটা টেকনিশিয়ান, মানে আইসিআর এর দীর্ঘদিন পর একটা বড় একটা রিক্রুটমেন্ট হলো। সবচেয়ে খারাপ জিনিস কি লাগে, আমাদের ইনস্টিটিউটে 17খানা পোস্ট ছিল টেকনিশিয়ান, মাধ্যমিক আইটিআই হলেও হবে না হলেও হবে, খুব বেশি হলে 17টা পোস্টের জন্য ম্যাক্সিমাম 250 থেকে 300 ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে। এখনো ভাবো এখন এটা ভারতবর্ষে সম্ভব, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এমপ্লয়মেন্ট দেখে না, তারা জানে না কোথায় কি ফর্ম বেরোচ্ছে না বেরোচ্ছে। সবচেয়ে খারাপ কি লেগেছে, 17টা পোস্টের মধ্যে 14টা পোস্ট ফিল আপ হয়েছে, 3টে পোস্ট নো সুইটেবল ক্যান্ডিডেট অ্যাভেলেবল। এখনো তোমরা সবাই বলো না, মানে মনে মনে আমারও আসতো এই চাকরি নেই, এখনো চাকরি আছে। এখনো তোমরা দেখবে স্টাফ সিলেকশন কমিশন, ইউপিএসসি, আমাদের আইসিআর, এএসআরবি, আমাদের এএসআরবি হচ্ছে সায়েন্টিস্টদের এক্সাম না, কিন্তু আমাদের লোয়ার লেভেলের পরীক্ষা দিয়েছিল, সেখানেও দেখা যাচ্ছে অনেক ইনস্টিটিউটের পোস্ট ফিল আপ হয়নি, আমাদের দিকে নো সুইটেবল ক্যান্ডিডেট অ্যাভেলেবল। দেখো এখনো সেই জিনিস হয়, কারণ অনেকে অ্যাপ্লাই করেন কি ধরো সেই নম্বরে ওরা পৌঁছতে পারে। হাল ছাড়বে না একদম। আমি এখানে পড়াশোনা করে গেছি জানো তো, আমি স্যারের কাছে এসে একটা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার 1 বছর হলো, আমি 1 বছর পরে এসেছি কারণ আসতে পারিনি, আমার অফিসে একটু সমস্যা ছিল। আমি তারপর এখন ইজি হয়েছে, এখন প্রায় ধরো না 25-40 দিন ছাড়া ছাড়া আমি ব্যাঙ্গালোর থেকে রীতিমতো বাড়ি আসছি, বাড়িতে আমার ফ্যামিলি এখানে। তা আমি ওই জন্য স্যারের কাছে আমার মনে হয়েছে আমার একটা বিবেক বলে মানুষের কিছু আছে, আমারও সেই জিনিসটা আছে অবশ্যই। ওই জন্য স্যারের কাছে এসে পড়েছে, স্যার আমার একটা ভুল হয়ে গেছে, তা আমি এরকম আমার এটা উচিত ছিল আমার যোগাযোগ করার, কিন্তু আমি পারিনি। আমি প্রাইভেটে চাকরি করেছি তো অ্যাকচুয়ালি আমার রিলিজ হতে খুব দেরি হয়ে গেছে, আমার 1.5 মাস ওখানে লস হয়েছে কোম্পানিতে। ওই জন্যই আজকে রিলিজ করেছে, আমি 2 দিন পরে গিয়ে জয়েন করেছি, ওই জন্য দেরি হয়ে গেছে। তা আমি এসছি স্যারের কাছে, ভালো লাগছে। তোমাদের কাছে একটাই হাল ছাড়বে না, একদম হাল ছাড়বে না। জীবনের শেষ দিন মতো দেখে দেখো না কি হয়। যার উদাহরণ তো আমি, দেখো আমিও তো প্রাইভেটে চাকরি বাকরি করেছি, সংসার মেনটেন করি, সমস্ত কিছু, আমার ফ্যামিলি আছে, সবই আছে। হাল ছাড়বে না একদম না। আর একটা বলে আমি কি, আমার একটা প্যাশন ছিল, আমি না আমার বুধবার ছুটি থাকতো ইলেকট্রোস্টিলে, আমি বুধবার হলে কি করতাম, আমার ব্যাগে অন্তত 10-12টা ফর্ম থাকতো। আমি জিপিওতে গিয়ে গিয়ে এখনো মানে অনেক দিদি দাদা তাদের সঙ্গে এখনো মুখ পরিচয় হয়ে গেছে, এত ফর্ম ফেলে আসতাম। কারণ জিপিওতে ফেলে আসতাম একটু তাড়াতাড়ি, যাতে তখন তো অনলাইন এতটা ছিল না, অনেক সময় দেরি হয়ে যেত, কি আরেকটা ফেলে আসতাম এরকম, মানে এরকমই আমার ছিল। এবং আমি নাইট ডিউটি করে পূর্ণগর থেকে তো বাড়ি যাই, স্যারের কাছে পড়তে এসেছি, লেট আসতাম অনেকদিন। স্যার বকাবকি করতো, কি রে কোনো ইচ্ছা নেই না স্যার, তা ইচ্ছা কথা বলবো। স্যারের কাছে হলো আমি একদিন হলো সাহায্য পেয়েছি, স্যার ভালোই গাইড করেছিলেন। এবং তখন আমি আমার প্রথম চাকরি হয়ে যেত ইন্ডিয়ান, কিন্তু হয়নি, তখন জানতাম না কেন, স্যার অনেক গাইডও করতেন। তা তোমাদেরকে একটাই হাল ছাড়বে না, দেখে দেখো না কি হয়। আমি তো উদাহরণ বলো, আমরা বলছি তোমরা কেন পারবে না, দেখো হবে। আমি শুধু একটা মানে গল্প নয়, এটা একটা বেশ ওর জীবনের কাহিনী শুনলাম আমার, তাই তো। তো এরকম হাঁটতে 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 তোমাদের অনেক সময় মনে হয় না যে আর যুদ্ধে জিততে পারবো না, বা এরকম আর এগোতে পারছি না, বাড়ির পরিবেশ, সারাউন্ডিং, পরিচিতরা অপরিচিতরা, বিভিন্ন রকম টোন গীত গাড়ি এসব খেতে খেতে তোমাদের একটা অসহ্য যন্ত্রণা চলতে হয়, সবসময় চলতে হয়। তো তো এই যে একটা সিস্টেমের মধ্যে থেকে একটা বেসরকারি জব করে একটা মানে টানা কয়েক বছর পারফর্ম করার পরে, মানে দুদিকে সামলে, ফ্যামিলি সামলে, এদিকে মানে জব সামলে, এদিকে টিউশন সামলে, এই সব কিছু করে ব্যালেন্স করে জীবনের যে একটা চাকরির পরীক্ষার যে বয়সের শেষ এন্ডে এসে যে চাকরি পেয়ে দেখানো যায়, তার একটা প্রকৃষ্ট উদাহরণ কিন্তু অভ্র ঘোষ। তো অভ্র ঘোষ কিন্তু আমাদের সবার অন্তত এটুকু যে একটা চোখ কিন্তু খুলে দিল যে না, অল্প নয়, একটা মাত্র ভ্যাকান্সি থাকলেও কিন্তু ফর্ম ফিল আপ করা যায়। এবং তোমরা এর আগেও অনেকবার দেখেছো যে বা শুনেছো যে একটা মাত্র ভ্যাকান্সি ডিআরডিও তে, সেখান থেকে এখান থেকে ক্র্যাক হয়ে যাচ্ছে, বা টেকনিশিয়ান অনেক সময় বিভিন্ন টেকনিশিয়ান বিভিন্ন রকম পরীক্ষা থেকে ক্র্যাক করে যায়। আজকে তোমাদের সামনেই তেমন একজন উদাহরণ আজকে তোমরা দেখবে। তো জীবনে লড়তে গেলে লড়ার মতো করে লড়ো, ঠিক আছে? হাল কিন্তু ছাড়লে একদমই ঠিক হবে না। ওর কথায় কথায় কিন্তু বারবারই উঠে আসছিল সেই কথা। আর আজকে ও বলছে স্যার আমি প্রাইভেট জব করে বুঝেছি যে কিরকম যন্ত্রণা, কত কঠিন, কত সিচুয়েশন স্ট্রাগল করতে হয়। আজকে কিন্তু স্যার যেখানে আছি আমার প্রমোশনটা খুব ভালো এবং আমি আজকে স্যাটিসফাইড। এবং মাঝখানে বিয়ে করেছে সেটাও আমাকে বললো।
তো যাক, এত কিছু আমার ভীষণভাবে ভালো লাগছে। যদি এই সব কথা অভ্র যে সামনে দাঁড়িয়ে, অভ্র তোমাদের সামনে দাঁড়িয়ে যদি তোমাদেরকে সামান্য কোনো এক্সাইটেড করতে পারে, তার জন্য আমিও খুব খুশি যে না, তোমরাও এগিয়ে চলো এবং আগামী দিন শুধু অভ্র নয়, এমন করে অনেক অভ্র যেন আমাদের সমাজ থেকে উঠে আসে, যে কোনো ভয় না পেয়ে অনেক অনেক ফর্ম ফিল আপ করতে হবে, প্রত্যেকটা ফর্ম ফিল আপ করলে যে চাকরি হবে এমন গ্যারান্টি তোমাকে কে দিতে পারে বলো? এটা সম্ভব নয়। তুমি ফার্স্ট হয়ে দেখাতে পারো কোনো স্কুলে কলেজে, কিন্তু চাকরির গ্যারান্টি দেওয়া সম্ভব নয় কখনো। সেই জন্য জীবনের একটা সর্বোত্তম যে চেষ্টা, সেটা কিন্তু করতে হবে পড়াশোনার জন্য। ঠিক আছে? তো অভ্র, আর তোমার কিছু বলার আছে? তোমার চাকরির ব্যাপারটা মানে তুমি কোন পোস্টে চাকরি করো, আর মানে সেই পোস্টের রিক্রুটমেন্ট সিস্টেমটা অল্প কথায় একটু এদেরকে বলে দাও, তাহলে বুঝতে পারবে, তাই তো নাকি? আচ্ছা, আমাদের আইসিআর এ না দুটো রিক্রুটমেন্ট হয়, ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ, ঠিক আছে? ওটা দুটো পোস্টে রিক্রুটমেন্ট হয়, একটা টিএ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা আমি আছি, তার মধ্যে আছে রেফ্রিজারেশন, ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল আছে, ইলেকট্রনিক্স আছে, সিভিল আছে, এতগুলো ট্রেড আছে। ঠিক আছে? তোমরা কিন্তু এটা এমপ্লয়মেন্ট নিউজে আছে, ভালো করে দেখবে, কারণ আমি ওই এমপ্লয়মেন্ট নিউজ থেকে গেছিলাম। আর একটা ওই টেকনিশিয়ান, টেকনিশিয়ান কি দেখে মাধ্যমিকের সঙ্গে আইটিআই হলেও হবে, না হলেও হবে, একটু ভালো করে দেখবে, এটাই বলার। আর আইসিআর এর সবচেয়ে ভালো জিনিস কি, আইসিআর প্রমোশন পলিসি খুব ভালো, মানে ধরো প্রতি 5 বছর অন্তর অন্তর কম্পালসারি তোমার প্রমোশন একদম। আর একটা কি জব স্যার, মানে সিকিউরিটি খুব তো আছে, আর খুব ভালো, মানে ধরো অ্যাকচুয়ালি কেউ কিছু বলে না, মানে তুমি পেমেন্ট ধরো মোটামুটি এখন 29,200 বেসিক আছে, এবং মোটামুটি গ্রেড 1 সিটিতে অ্যাকচুয়ালি তুমি প্রায় 40,000 টাকার কাছাকাছি মাইনে পাবে। আর আইসিআর এর তোমার ওয়ার্ক সিস্টেম খুব ভালো, কাজের রেট খুবই ভালো, মানে ভীষণ স্বাধীনতা আছে। আমি স্যারকে সেটাই বলছিলাম, স্যার আমি প্রাইভেটে চাকরি করতাম, একটা শিফট সামলাতাম, 80টা ফোন আসতো, এখন তো কেউ ফোনই করে না, এই এমনই অবস্থা হয়েছে। আমি অফিসে সবাইকে সেই কথা একে বলছিলাম, স্যার আগে দিনে 80টা ফোন আসতো আমার যখন প্রাইভেটে ছিলাম, এখন কেউ ফোনই করে না, যে আদৌ আছি ওখানে না কোথায় আছি, কেউ ওখানে ব্যাপার দেখে না, করে না। তোমরা লড়ে যাও, দেখবে পাবে। আমি এখানে বসে ছিলাম, এখানেই পড়াশোনা করেছি একদম। ধন্যবাদ স্যার। বেস্ট অফ লাক অভ্র, এরকম অভ্র ঘরে ঘরে আছে। ঠিক আছে? আর লড়াই করে যেত তোমরা, আর সাহসটাই মেন। আর সরকারি চাকরির কোনো বানানো গল্প নয়, এটা পেলেই তবে হয় পাওয়া, না পেলে তার পুরোটাই বৃথা। আমি একটা কথাই বলি যে এই লাইনের দুটো রাস্তা, একটা হচ্ছে সাকসেস আর একটা হচ্ছে ফেল। তো ফেল করলে তোমার পাশে কেউ নেই, সাকসেস পেলে তোমার পাশে সবাই আছে। ওকে, বেস্ট অফ লাক তোমাদের। তো চলো।